আমরা এতক্ষণ বলবিদ্যার যে বিষয়বস্তু বা বিস্তৃতি সেটা নিয়ে কিছুটা আলোচনা করলাম। তো এখন বেসিক্যালি আমি একটা জিনিস বলবো, তোমরা জিনিসটা ভালো করে লক্ষ্য করো। ব্যাপারটা হচ্ছে কতগুলো বলের ক্রিয়ায় কয়েক ধরনের ঘটনা ঘটতে পারে এবং বেসিক্যালি 3 ধরনের ঘটনা ঘটতে পারে। এই কথাটা তোমরা সবাই বোঝার চেষ্টা করো যে কতগুলো বলের ক্রিয়ায় প্রধানত 3 ধরনের ঘটনা ঘটতে। এখন ঘটনাগুলো কি? প্রথমত, বলগুলোর একটা অশূন্য লব্ধি থাকতে পারে। দ্বিতীয়ত, বলগুলোর লব্ধি শূন্য হতে পারে। এবং সমবিন্দু বলের ক্ষেত্রে এই ব্যাপারটাকেই আমরা ভারসাম্য বলে অভিহিত করি। কেন এই কথাটা বলছি? এই দুইটা ঘটনা যে ঘটতে পারে কতগুলো বলের ক্রিয়ায়, এই জিনিসটা খুব স্বাভাবিক সেন্স থেকে বলা যায়। হ্যাঁ, কারণ একটা বস্তুকে যদি 3 জন 3 দিক থেকে টানে, বিভিন্ন বিভিন্ন মানের বল দিয়ে বিভিন্ন দিক থেকে টানছে, এটা হতেই পারে যে সেটা একটা নির্দিষ্ট ডিরেকশানে আলটিমেটলি লব্ধি যে রেজাল্টেন্টটা হবে সেই ডিরেকশানে যাবে। এটা খুব স্বাভাবিক। এটার মানেই হচ্ছে একটা অশূন্য লব্ধি, মানে লব্ধি মানটা এক্সিস্ট করতেছে। আবার কি হতে পারে, এমনভাবে 3 জন একটা বস্তুকে নিয়ে টানাটানি করতে পারে যে 3 জনের 3 ডিরেকশন থেকে টানের ফলে বস্তুটা একটা সাম্য অবস্থায় চলে আসছে, মানে বস্তুটা আসলে কোনো দিকে যাচ্ছে না। এটা আসলে কি মিন করে যে ওখানে রেজাল্টেন্ট ফোর্সটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এই দুইটা কেস তোমরা সবাই মোটামুটি বুঝতে পারো, কিন্তু আমার জানানোর বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 নাম্বার কেসটা, যেটা আমরা সচরাচর চিন্তা করি না। এই ব্যাপারটাতে আসো, সেটা হচ্ছে থার্ড কেসটাকে আমরা এইভাবে বলতে পারি যে বলগুলোর লব্ধি শূন্য হবে। অলরেডি আমি এটা একবার দেখছি যে বলগুলোর লব্ধি শূন্য হতেই পারে, শূন্য হবে। তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এইখানে, বলগুলোর লব্ধি শূন্য হবে, তবে বলগুলো ভারসাম্যে থাকবে না। এই জায়গাটা এখন তোমার মধ্যে কনফিউশন ক্রিয়েট করতেছে। দেখো যে বলগুলো লব্ধি শূন্য হয়েছে, বলগুলো ভারসাম্যে নাই, এটা আসলে কি মিন করে? এটা আমরা কমন সেন্স থেকে এখন দেখবো যে এটা সম্ভব কিনা। অবশ্যই এই কেসটা সম্ভব। কিভাবে সম্ভব? এসো দুইটা বল দিয়ে আগে তোমাকে আমি জিনিসটা বুঝাই। মনে করো এটা একটা বস্তু ছিল, এই বস্তুর এইখানটাতে, এই বিন্দুটাতে 5 নিউটন বলে একজন এই দিক থেকে বল প্রয়োগ করেছে, 5 নিউটন বলে আরেকজন এই দিক থেকে বল প্রয়োগ করেছে। সো এক্স্যাক্টলি যদি এই কোণটা 180 ডিগ্রি হয়, সমান মানের দুইটা বল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে সবাই বুঝতে পারো এখানে লব্ধির মানটা শূন্য হবে। এবং শুধু লব্ধি শূন্য নয়, এখানকার বৈশিষ্ট্য তাহলে কি কি? আসো, লব্ধি শূন্য এবং বস্তুটি ভারসাম্যে থাকবে। কারণ কি? বস্তু কিন্তু এখানে কোনো দিকেই নড়বে না, নড়ার এখানে কোনো সুযোগ নাই। কিন্তু আমি একই কাজ করব, কিন্তু সমবিন্দু বলের মাধ্যমে নয়, সমতলীয় বল জোটের কনসেপশন থেকে। যে দেখো, একজন এই পয়েন্টে এসে 5 নিউটন বল প্রয়োগ করলো, আরেকজন এই পয়েন্টে গিয়ে 5 নিউটন বল প্রয়োগ করলো। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা বল এর মধ্যবর্তী কোণও কিন্তু এখন 180 ডিগ্রি। এবং তোমরা অচিরে এটা জানতে পারবে যে এটা খুব সিম্পল। আলটিমেটলি এখানেও যা দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণে 180 ডিগ্রি হওয়ার অর্থই হচ্ছে তাদের লব্ধিটা হবে তাদের বিয়োগফলের সমান। সো এখানে 5 নিউটন অবশ্যই বিয়োগ করলে লব্ধির মান শূন্য হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে বোঝার ব্যাপারটা কি? বোঝার ব্যাপারটা এই জায়গায় যে এখানে বস্তুটি ভারসাম্যে নেই। এখন ভারসাম্যে নেই কি হচ্ছে? অবশ্যই বস্তুটি ভারসাম্যে নেই। কারণ তুমি কি বোঝো, এভাবে যদি তুমি একটা বস্তুর মধ্যে বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা আসলে কি করতে চাইবে জানো? সে হয়তো যে বিন্দুতে ছিল সেই বিন্দু থেকে তার স্মরণ হবে না, যে বিন্দুটা তার ভূমির সাথে কন্ট্যাক্টে ছিল সেই বিন্দু থেকে হয়তো তার স্মরণ হবে না, কিন্তু সে সার্টেন একটা বিন্দু অথবা এক্সিসকে কেন্দ্র করে ঘোরা শুরু করবে। সে জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকবে। এবং এখানে ইজিলি তুমি কি বুঝতে পারো যে এইভাবে যদি আমি বল প্রয়োগ করি, বস্তুটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে। অবশ্যই এখানে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে। এখানে বস্তুটি ভারসাম্যে নেই। ওকে, তাহলে কি আছে? এখানে ঘূর্ণন প্রবণতা আছে। ঘূর্ণন প্রবণতা আছে, এই কথাটারও মিনিং আছে যে ঘূর্ণন প্রবণতা কেন আমি বলছি। কারণ আলটিমেটলি জিনিসটা ঘুরবে কিনা এটা ডিপেন্ড করতেছিল বস্তুটা কত বড় আর তুমি আসলে কত পরিমাণের ফোর্স দিচ্ছ তার উপরে জিনিসটা নির্ভর করতেছে। এখন একটা বিরাট একটা বস্তু, একটা গাড়ি, সেই গাড়িকে যদি আমি গাড়ির দুটা ভিন্ন ভিন্ন বিন্দুতে 5 নিউটন মানের বল দেই, তাহলে কিন্তু জীবনে তুমি গাড়িকে ঘোরাতে পারবে না। কিন্তু ঘোরাতে না পারো, তার মধ্যে কিন্তু প্রবণতাটা, ঘূর্ণনের যে প্রবণতাটা, সেটা কিন্তু ঠিকই তৈরি হবে, কিন্তু ওই প্রবণতা দ্বারা ওকে ঘোরানো সম্ভব নয়। সো এই কারণে ঘূর্ণন না বলে ঘূর্ণন প্রবণতা বলাটা এখানে বেশি যুক্তিযুক্ত। যাই হোক, এখন তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো যে দুইটা বলের লব্ধি শূন্য হলে বস্তুটা ভারসাম্যেও থাকতে পারে, আবার দুইটা বলের লব্ধি শূন্য হলে বস্তুটা কিন্তু ভারসাম্যে নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে? বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হতে পারে, বস্তুটা ঘুরতে পারে। তো এই কেসটা সচরাচর আমরা চিন্তা করি না, বাট এই কেসটা মাথায় রাখতে হবে। এবং অ্যাকচুয়ালি লাস্ট যে চ্যাপ্টারটা, যেখানে মোমেন্ট, এটা আরেকটা ভয়ের ভীতির নাম তোমার বলবিদ্যার। তো
সেটার বেসিক আইডিয়াটা এখান থেকে আসছে। কেন আমরা মোমেন্টকে আসলে ম্যাথমেটিক্সে এখানে বলবিদ্যায় ইনক্লুড করে আমরা কেন এটাকে সলভ করতেছি, কারণ এই সিনারিওটা বাস্তব জগতে বেশি হয় এটার চেয়ে। সমবিন্দু বলেই তুমি বরং কম পাবে, তার চেয়ে বেশি পাবে যেটা সেটা হচ্ছে এই কেসগুলো। সো সেখানে অবশ্যই ঘূর্ণন প্রবণতা অ্যাড হবে, আর ঘূর্ণন প্রবণতার মানটাকে আমরা বলের ভ্রামক দিয়ে সূচিত করি। তোমরা ফিজিক্সে এটা সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছো, এবং এটা তো আমি দুটা বলের জন্য দেখালাম। এই জিনিস কিন্তু তিনটা বলের ক্ষেত্রেও সম্ভব। তিনটা বলের ক্ষেত্রে কিভাবে সম্ভব এসো বন্ধুরা, যদি আমি চিন্তা করি এই বস্তুটার মধ্যে আমি তিনটা বল এভাবে প্রয়োগ করলাম, যে এখানে মনে করো পি মানের একটা বল, এখানে মনে করো কিউ মানের একটা বল, এখানে মনে করো আর মানের একটা বল, এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে এই তিনটা সমবিন্দু বল পি কিউ আর এদের লব্ধি অ্যাকচুয়ালি শূন্য। এটা আমি বলে দিচ্ছি তোমাকে। এটা বলে দেওয়ার অর্থ হচ্ছে এইভাবেই যদি তুমি কোনো বস্তুতে বলটা তিনটা প্রয়োগ করো, আই মিন একই বিন্দুতে যদি তুমি তিনটা বলকে প্রয়োগ করো যাদের লব্ধি শূন্য, লব্ধির মানটা শূন্য, তাহলে অবশ্যই এইখানে একটা অ্যাবসোলুট ভারসাম্য অবস্থা তৈরি হবে। মানে বস্তুর কোনো ধরনের নড়াচড়া এখানে তুমি দেখতে পারবে না। তাহলে কোথায় তুমি নড়াচড়া দেখতে পারবে? আসো দেখি কোথায় নড়াচড়া দেখা যায়। সেটা হচ্ছে আবার এই বস্তুকে নিয়ে আমি চিন্তা করব, এবং এই তিনটা বলকে নিয়ে আমি চিন্তা করব। মনে করো আবার এই বস্তুটাই আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইবার এখানে যে বলগুলো প্রযুক্ত হবে সেই বলগুলো আবার দেখি পি বলটা মনে করো এইভাবে প্রযুক্ত হলো, কিউ বলটা মনে করো এই বিন্দুতে এইভাবে প্রযুক্ত হলো, বা আর বলটা মনে করো এই বিন্দুতে এইভাবে প্রযুক্ত হলো। এখন খেয়াল করো তিনটা বলের ক্রিয়া বিন্দু আলাদা। স্টিল আমি বলে দিচ্ছি এই তিনটাকে যদি তুমি সমবিন্দু বলে পরিণত করো, আই মিন তিনটা বলকে যদি একই বিন্দুতে কাজ করে, আমি বলে দিলাম লব্ধির মান শূন্য, তাহলে এখন ঘটনা কি হবে বলো তো? লব্ধির মান শূন্য ঠিকই হয়েছে, কিন্তু এই বস্তুটার মধ্যে যখন বলগুলো এইভাবেই প্রযুক্ত হবে ভিন্ন ভিন্ন বিন্দুতে, তখন কিন্তু বস্তুটা আর স্থির থাকতে পারবে না। ও কি করবে? এটা মনে হয় আগের চেয়ে আরো সুন্দর করে বোঝা যাচ্ছে যে এটা একটা রোটেশন আমরা দেখতে পাচ্ছি। এই বস্তুটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে, ঘোরার প্রবণতা তৈরি হবে ওর মধ্যে, বা যদি বলটা এনাফ হয় তাহলেও কিন্তু এইদিকে ঘোরা শুরু করবে। এবং এই অবস্থায় যদি আবার একটা লব্ধি বলও থাকে, সেটা পরের কেস, আচ্ছা ওটা আমরা পরে আলোচনা করি। আপাতত এইটুকু আমরা নিয়ে চিন্তা করি যে এখানে অবশ্যই একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে। সো আমাদের এই আলোচনাটুকুর সামারিটা কি? এই আলোচনাটুকুর সামারি হচ্ছে যে কতগুলো বলের ক্রিয়ায় আসলে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা দুই ধরনের ঘটনা সম্পর্কে খুব ভালোভাবে অবহিত। বলগুলোর একটা সার্টেন একটা লব্ধি থাকতে পারে, অথবা লব্ধির মানটা হতে পারে শূন্য, যেটাকে আমরা বলি ভারসাম্য অবস্থা। কিন্তু সেটার জন্য অবশ্যই শর্ত হচ্ছে সেই বলগুলোকে সমবিন্দু বল হতে হবে, বা একই বিন্দুতে ক্রিয়া করতে হবে বলগুলো। আর একটা কেস কি হতে পারে, সেটা হচ্ছে থার্ড কেসটা নিয়ে আলোচনা করলাম, যে একটা বস্তুর উপর যদি এই তিনটা বল ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করে, তারা সমবিন্দু বল হলে ওদের লব্ধি শূন্য আমরা জানি, কিন্তু ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করার ফলে এখানে লব্ধির মানটা কিন্তু আলটিমেটলি শূন্য হিসেবেই প্রযুক্ত হচ্ছে, কিন্তু স্টিল বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হচ্ছে। তো ঘূর্ণন প্রবণতা যখন তৈরি হবে তখন ওই অবস্থাকে আমরা অ্যাবসলিউট ভারসাম্য বলতে পারবো না। তো এটা ছিল আমাদের এই আলোচনাটুকুর সামারি। আমরা দেখলাম যে সমবিন্দু বল আর সমতলীয় বলজোড় এই মেজর দুইটা পোর্শন আমাদের স্থিতিবিদ্যার। তো এখন আমি আমাদের যে থিওরিগুলো আসলে জানতে হবে আমি সেটার একটা তালিকা তোমাদের সামনে উপস্থাপন করছি। সমবিন্দু বলের জন্য প্রথমত আসো সমবিন্দু বল এর প্রবলেমগুলো সলভ করার জন্য কি কি থিওরি আমাদের দরকার হয়। সবচেয়ে কমন সবার প্রথম যে থিওরিটা দরকার হবে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্রের বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন আছে। এখান থেকে আমরা দেখবো যে দুইটা বলের কিভাবে লব্ধির মান বের করা যায়, তাদের লব্ধির দিক বের করা দেখবো। সেখানে আমরা সাইন রুলকে অ্যাসোসিয়েট করতে পারি সামান্তরিক সূত্রের সাহায্যে, সেটা দেখবো। সেগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে পরে যাব, আমি জাস্ট লিখি সামান্তরিক সূত্র। এরপরে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে লম্বাংশু উপপাদ্য। বেসিক্যালি এই দুইটা জিনিস শিখলে তোমার সমবিন্দু বলের প্রথম চ্যাপ্টারটার কাজ হবে। এটা হচ্ছে তোমার নতুন সিলেবাসের প্রথম চ্যাপ্টারটা। বেসিক্যালি এই দুইটা থিওরি দিয়ে কভার করতে পারবে তুমি। এরপর এসো সেকেন্ড চ্যাপ্টারটাও অ্যাকচুয়ালি সমবিন্দু বলেরই, এবং সেখানে সমবিন্দু বলগুলো বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সমবিন্দু বলগুলো ভারসাম্য তৈরি করবে, যেটা আমাদের একটা কেস পূর্বে আলোচনা করেছি। তো সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যে তোমার বেসিক থিওরিগুলো বা যে কনসেপ্টগুলো বোঝার দরকার, তার মধ্যে সবার প্রথমে যেটা আছে সেটা বুঝতে হবে যে ভারসাম্যের শর্তটা আসলে কি। সেখানে ভারসাম্যের শর্ত আমরা দুই বলের ভারসাম্যের শর্ত দেখব, আমরা তিন বলের ভারসাম্যের শর্ত দেখব। তারপরে যেটা আছে এখানে সেটা হচ্ছে যে লামির উপপাদ্যের সাথে অ্যাসোসিয়েট আরেকটা আছে, সেটা হচ্ছে লামির উপপাদ্যের বিপরীত উপপাদ্য। সেটা এভাবে উল্লেখ করলাম না আমি। ইফেক্টিভ এগুলো আসলে বেসিক্যালি তোমার দরকার, আমি সেটা জাস্ট একটা কোর লিস্ট দাঁড় করাচ্ছি। লামির উপপাদ্যের পরে তোমার এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে খুবই চমৎকার একটা থিওরি আছে, যেটা দিয়ে অঙ্কগুলো অনেক ইজি হয়ে আসবে, আমরা বুঝবো দেখবো পরে। সেটাকে আমরা বলি বল ত্রিভুজের বিপরীত সূত্র। তো এই তিনটা থিওরি বেসিক্যালি তাহলে সমবিন্দু বল দিয়ে এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়ের কাজ হবে। বেসিক্যালি এই দুটো সূত্র দিয়ে তোমার দ্বিতীয় অধ্যায়ে বেসিক্যালি এই সূত্র
তিনটা দিয়ে বা এই থিওরি তিনটা দিয়ে তোমাকে আগাতে হবে। এই থিওরিগুলোর উপর বেসিক এবং অ্যাপ্লিকেশনের উপর আইডিয়া থাকতে হবে। এবারে এসো, যদি আমি এখন তোমাদের আলোচনায় আসি হচ্ছে যে সমতলীয় বলজোট, মানে অবশ্যই এটা সমবিন্দু বল নয়, এরকম বলগুলো নিয়ে আলোচনা আর কি। তো সমতলীয় বলজোটের ক্ষেত্রে তোমার যে থিওরিগুলো লাগবে, আমরা প্রথমেই দেখবো হচ্ছে এখানে সমান্তরাল সমমুখী বলের জন্য আমরা থিওরি শিখব। একইভাবে আমরা সমান্তরাল বিপরীতমুখী বলের জন্য থিওরি দেখব। এখন তারপর মজার বিষয়টা হচ্ছে যে ঘূর্ণন প্রবণতার ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করছিলাম, সেটাও তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে। সেটার জন্য আমাদের কিছু থিওরি সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। যেমন আমি প্রথমে এখানে উল্লেখ করতে চাই যে বলের ভ্রামক জিনিসটা সম্পর্কে কিছুটা আইডিয়া নিব। বলের ভ্রামক কি, সেটা কিভাবে মেজার করতে হয়, ম্যাথমেটিক্যালি কিভাবে মেজার করতে হয়, সেই জিনিসগুলো এটা নিয়ে আমরা একটা আইডিয়া নিব। বলের ভ্রামকের পরে আমরা হয়তো ভেরিগননের উপপাদ্য নিয়ে একটু আইডিয়া রাখবো। ভেরিগননের উপপাদ্য এটা আমরা দেখব পরবর্তীতে আশা করি। আর এখান থেকে আসলে খুব বেশি জোর দিয়ে তোমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব জিনিসটা কি, দ্বন্দ্বের ভ্রামক, এই জিনিসটা আমরা দেখব। দ্বন্দ্বের ভ্রামক এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে একটি দ্বন্দ্ব এবং একটি বল এর মিলিত প্রভাব। বেসিক্যালি আমরা টোটাল বলবিদ্যার সিলেবাসটা কভার করার জন্য যে থিওরিগুলোর হেল্প নেব, যে থিওরিগুলো শিখবো, যে থিওরিগুলো বুঝবো, যে থিওরিগুলো আমাকে অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে, সেই থিওরিগুলো হচ্ছে তোমার এই থিওরিগুলো। মোটামুটি আমি যে থিওরিগুলো আমি বলে দিয়েছি এগুলির সাথে অ্যাসোসিয়েটেড কিছু কিছু আসবে, সবগুলোর সাথেই আমরা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে একটা একটা করে এই জিনিসগুলো শিখতে থাকবো আর কি।